নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত রিডার্স ক্লাব চ্যানেলে। বন্ধুরা, ভালো অডিও এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। ইন্ট্রোডাকশন। বইটিতে ডেভিড গগিন্স অকপটে শেয়ার করেছেন যে তিনি কিভাবে শৈশবে শারীরিক নির্যাতন, জাতিগত কুসংস্কার, শেখার প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছিলেন এবং তার যে অতিরিক্ত ওজন তা থেকে বিশ্বের অন্যতম যোগ্য পুরুষ হয়েছিলেন এবং 100 মাইল রেস থেকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে সহনশীলতার কীর্তি অর্জন করেছিলেন। তিনি তার জীবনের টার্নিং পয়েন্টগুলিও সেইভাবে শেয়ার করেছেন। সাথে সাথে দর্শন এবং কৌশলগুলি তার চ্যালেঞ্জগুলিকে যেগুলি কাটিয়ে উঠতে সাহায্য করেছিল এবং যে জিনিসগুলো তার সীমা পুনর্নির্ধারণ করতে সাহায্য করেছিল সেইগুলিও তিনি এই বইয়ে উল্লেখ করেছেন। যারা তাদের শারীরিক এবং মানসিক শক্তির উন্নতি করতে চান এবং তাদের মধ্যে থাকা লুকোনো সম্ভাবনাগুলোকে ওপরের দিকে তুলতে চান, তাদের জন্য তিনি এই বইটিকে খুব সহজ ভাষায় তুলে ধরেছেন। প্রথমে আমরা বন্ধুরা আলোচনা করব লেখকের রূপান্তরমূলক জীবনযাত্রার কিছু হাইলাইট, যেটি প্রধানত 3টি পর্যায়ে ভাগ করেছি। এক হলো হিজ আর্লি লাইফ, তার প্রথম দিনের জীবন। দ্বিতীয় হচ্ছে মিলিটারি অ্যাচিভমেন্টস, সামরিক ক্ষেত্রে অর্জন, এবং এন্ডিউরেন্স ফ্যাক্টস, সহনশীলতা। এই 3টি অধ্যায়ে আমরা লেখকের সম্পর্কে ডিপলি নলেজ গেইন করব। তারপর আমরা বর্ণনা করব যে তিনি এই বইয়ে কী বলতে চেয়েছেন এবং আমাদের কি কি করা দরকার। তাহলে প্রথম পর্যায় হলো আর্লি লাইফ, ফ্রম ট্রমা টু ডিটারমিনেশন, প্রারম্ভিক জীবন, ট্রমা থেকে সংকল্প পর্যন্ত। 1975 সালে বাফেলো, নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী ডেভিড গগিন্সের প্রাথমিক জীবন সংহিতা দরিদ্র এবং কুসংস্কার দ্বারা চিহ্নিত ছিল। গগিন্স একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং সেটি ক্রমশ ভাঙার এবং তার বাবা অনিয়ন্ত্রিতভাবে তার মায়ের ওপর অত্যাচার করত এবং সঙ্গে তাদের ওপরও। স্কুলে তিনি মাত্র ছিলেন একমাত্র আফ্রিকান শিশু, যা তাকে জাতিগত কুসংস্কারের লক্ষ্যে পরিণত করেছিল এবং তার শরীরের ওজনও যথার্থই বেশি ছিল এবং তিনি যেহেতু আফ্রিকান ছিলেন, তার গায়ের রং যথেষ্ট কালো ছিল এবং সেই জন্য তাকে বিভিন্ন দিন বিভিন্ন কটূক্তির সম্মুখীন হতে হয়েছিল। সবাই তাকে তার ক্লাসমেটরা কালো ছেলে বলে রাগাত এবং এই সব দেখে সে নিজেকে খুবই অসহায় বোধ করত এবং নিজেকে তার নিজের খারাপ লাগতো। সে নিজে আয়নাতে নিজের ছবি দেখলে বা তার নিজের চেহারাকে দেখলে সে খুবই অসহায় বোধ করত এবং খুব রাগ হতো তার নিজের ওপর। সে কেন এমন? কারণ কি, তার বন্ধুরা কেউ তার সঙ্গ দিতে চায় না, কেউ তার বন্ধু হতেই চায় না এবং তার বাড়ির এরকম দুর্দশা। তারপর তিনি একদিন স্কট গিয়ার সম্পর্কে জানতে পারলেন, একজন প্যারাসাইকিউমেন্স যিনি অলৌকিকভাবে বিপর্যয়ক পতন থেকে বেঁচে গিয়েছিলেন এবং এটি তাকে আশা দিয়েছিল যে যা কিছু সম্ভব একজন প্যারারেস্কিউম্যান হিসাবে বিমান বাহিনীতে যোগদানের তার নতুন স্বপ্নের দ্বার অনুপ্রাণিত হয়েছিল। তিনি প্রথমে এমন জায়গায় কাজ করতেন যেখানে আরশোলা ধরার কাজ ছিল। বিভিন্ন দোকানে বা বিভিন্ন বাড়িতে যখন আরশোলা হয়ে যেত তখন তাদেরকে ডাকা হতো এবং তারা গিয়ে পর আরশোলাগুলিকে নিধন করত কিংবা ধরে নিয়ে যেত। তো এই রকম কাজ থেকে সে খুবই রাগান্বিত হয়ে গেছিল এবং সে অতিরিক্তই বিরক্তি হয়ে গেছিল এরকম ধরনের কাজ থেকে। সে চাইছিল এই রকম সব কাজ থেকে মুক্তি পেতে, তাই সে অন্য কিছু করার চিন্তা ভাবনা করছিল এবং ঠিক সেই সময়তে এই প্যারারেস্কিউম্যানের কাজ তাকে অন্য জীবন প্রদান করেছে। তিনি মানসিক এবং শারীরিকভাবে গঠনের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন, তবুও তিনি প্যারারেস্কিউ প্রশিক্ষণ সম্পূর্ণ করতে ব্যর্থ হন। তিনি জলের তলদেশে নিমজ্জিত হওয়া গভীর ভয়ের কারণে ওয়াটার কনফ্লিকশন প্রশিক্ষণের সময় ফাউন্ডার হয়েছিলেন এবং যখন তার একটি মেডিকেল অবস্থা ধরা পড়ে তাকে আউট করে দেওয়া হয়। তিনি এয়ারফোর্স ট্যাকটিক্যালের এয়ার কন্ট্রোলতে স্থানান্তরিত হন, কিন্তু তিনি তার স্বপ্ন ছেড়ে দিয়েছেন জেনে তার ড্রাইভ এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন
তিনি বিমান বাহিনী ছাড়ার পর গগিন্স মানসিক এবং শারীরিকভাবে অন্ধকার জায়গায় হয়ে পড়েন। তিনি নিজেকে ক্রমাগত হারিয়ে ফেলতে থাকেন এবং তিনি নিজেকে লক্ষ্যহীন বোধ করছিলেন। কাজ করা তিনি বন্ধই করে দিয়েছিলেন এক প্রকার। প্রচুর পরিমাণে খাওয়াও শুরু করেছিলেন এবং এত বেশি ওজন বৃদ্ধি করেছিলেন যে 300 পাউন্ডের কাছাকাছি পৌঁছেছিলেন এবং প্রি ডায়াবেটিক হয়েছিলেন। এবং একদিন রাতে তিনি নেভি সিল সম্পর্কে একটি ডকুমেন্টারি দেখছিলেন এবং তিনি সেখানে দৃঢ়তা পেয়েছিলেন। তিনি প্রথমবার নিজের মুখোমুখি হওয়ার জন্য ভেবেছিলেন যে তাকে কিছু একটা করতেই হবে। এরকমভাবে তিনি দিন কাটাবেন না। তিনি এরকমভাবে মানুষ হওয়ার জন্য বা বেঁচে থাকার জন্য অবশ্যই জন্মগ্রহণ করেননি। তারপর থেকেই তার জার্নি শুরু হয়। তৃতীয় হলো মিলিটারি অ্যাচিভমেন্টস, হনারিং দ্য বডি অ্যান্ড মাইন্ড। সামরিক অর্জন, শরীর এবং মনকে সম্মান করা। তার যাত্রার পরবর্তী পর্যায়ে গগিন্স নেভি সিল হওয়ার জন্য চরম চ্যালেঞ্জগুলিকে অতিক্রম করেছিলেন। তিনি বিভিন্ন ধরনের কৌশলকে রপ্ত করেছিলেন। তিনি অন্যদের দোষ দেওয়া বন্ধ করতে শিখেছিলেন এবং অবশেষে তিনি অতীতের মানসিক আঘাতগুলিকে সম্পূর্ণরূপে ভুলিয়ে দিয়েছিলেন। তিনি তার বেদনা এবং সংগ্রামকে নিজের শক্তিশালী এবং কঠোর হাতিয়ার হিসাবে দেখতে শুরু করেছিলেন। গগিন্স সিল হয়ে শুধুমাত্র থেমে যাননি। তিনি অন্যান্য অভিজাত সামরিক ইউনিট যেমন আর্মি রেঞ্জার স্কুলে থেকে শিখতে চেয়েছিলেন। তার শারীরিক ও মানসিক সীমা আরও প্রসারিত করতে চেয়েছিলেন। তিনি যে কোনো ধরনের কাজ করতে উৎসাহী ছিলেন। গগিন্স একই সাথে আল্ট্রা ম্যারাথনে অংশ নিতে শুরু করেন এবং নৌসেনা বাহিনীর একজন নিয়োগকারী হয়ে ওঠেন। তার গল্প শেয়ার করার জন্য তাকে সারা দেশে ভ্রমণ করতে হয়। তাকে বিভিন্ন জায়গা থেকে ডাকা হয়। লাস্ট, দ্য এন্ডিওরেন্স ফ্যাক্ট, পুশিং বিয়ন্ড লিমিটস, ধৈর্যের কৃতিত্ব, সীমা ছাড়িয়ে যাওয়া। গগিন্স তার সীমানাকে আরও ঠেলে দিতে এবং তার অর্থ সংগ্রহ করতে চরম ধৈর্যশীল এবং ক্রিয়া জগতে প্রবেশ করতে চেয়েছিলেন। তিনি বর্ণনা করেন যে তিনি কিভাবে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই 100 মাইল রেসের একটি সিরিজ সম্পূর্ণ করেছিলেন। বিশ্বের সবচেয়ে কঠিন আল্ট্রা ম্যারাথন ব্যাড ওয়াটার 135 এবং সেই সাথে আয়রন ম্যান ট্রায়ালথন জয় করেছিলেন। প্রতিটি রেসের সাথে তিনি নতুন কিছু শিখেছিলেন এবং ধীরে ধীরে তার ভেতরের যে মরে যাওয়া মানুষটি তাকে বাঁচিয়ে রেখেছিলেন এবং তার ব্যক্তিগত সীমাকে তিনি অতিক্রম করার জন্য নতুন মানসিক এবং শারীরিক কৌশলগুলি তৈরি করেছিলেন। ডেভিড গগিন্স এই যে প্রধান চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠেছিলেন এবং তার বাধাগুলি সমস্ত কাটিয়ে ওঠার পর তিনি জয়যুক্ত হয়েছিলেন। আমাদেরকে এই সব জিনিসগুলো কিভাবে করতে হবে, আমরা যেসব অসুবিধাগুলোকে প্রতিদিন ট্যাকল করি এবং যেগুলোর সাথে লড়াই করতে গিয়ে হেরে যায়, সেইগুলো আমরা কিভাবে জিততে পারি তা আমরা এবার জানতে পারবো। তাই বন্ধুরা, এই বইটি কোথাও স্কিপ করবেন না, অডিও বইটি খুব মনোযোগ সহকারে শুনবেন। ডেভিড গগিন্স বলেছিলেন যে জীবন অন্যায় এবং যত তাড়াতাড়ি আপনি গ্রহণ করবেন তত তাড়াতাড়ি আপনি এটির জন্য প্রস্তুত করতে পারবেন নিজেকে। জীবনে আপনার সাথে ভালো হবে সবসময় এটা একদমই ভাবেন না। জীবনে আপনি যাই ফেস করছেন না কেন মনে করবেন যে এটা কোনো মতেই আমাকে হারিয়ে দিতে পারবে না, আমি আবার উঠে যাব এবং নিজে বেঁচে থাকার জন্য নিজেকে বুলেট প্রুফ মানসিকতা তৈরি করতে হবে আপনাকে। তিনি আর্থিক সাফল্যের পেছনে একটি জিনিস খুঁজে পেয়েছিলেন। তিনি পূর্ণতা খুঁজছিলেন। তার জীবনের উদ্দেশ্যের সাথে সাথে সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন। তিনি একমাত্র উপায় খুঁজে পেয়েছিলেন সেটি হলো নিজের সাথে যুদ্ধ করা। গগিন্স বলেছেন, আজকের সমাজে আপনি এমন একটি জীবনযাপনের ঝুঁকিতে আছেন যা এত আরামদায়ক অর্থাৎ কমফোর্ট যে আপনি কখনোই এটি সম্পর্কে উপলব্ধি করতে পারবেন না। কান্ট হার্ট মি হলো ডেভিড গগিন্সের এক নীতি যা আপনার মানসিক সীমানাকে আরও এগিয়ে দেয় এবং আপনাকে আপনার প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করতে সাহায্য করে। এবার চলুন আমরা আলোচনা করে নিই যে আমাদের কি করা উচিত আমাদের অসুবিধা থেকে বেরিয়ে আসতে এবং কী এমন জিনিস করব যা আমাদেরকে হার্ট করবে না এবং আমরা নিজেদের শক্তি মতো কাজ করতে পারবো। প্রথম হলো রাইট ডাউন অল ইউর ডিফিকাল্টিস, আপনার সমস্ত অসুবিধাগুলিকে লিখুন। গগিন্স বলেছেন তার নিপীড়নকারী বাবার গল্প এবং তিনি কিভাবে মানসিক আঘাত পেয়েছিলেন এবং শারীরিকভাবেও
তারপরও তিনি সেইভাবে থেকেছিলেন এবং একদিন তিনি নিজেকে পরিবর্তন করেছেন। কিন্তু আপনাকে যেটি করতে বলেছেন গগিন্স, সেটি হলো নিজের যেসব অসুবিধাগুলি থাকবে সবগুলো রাইট ডাউন করুন, অর্থাৎ লিখুন। যতক্ষণ না আপনি লিখবেন ততক্ষণ কোনো কিছুই বদলাবেন না। আপনি যদি কাউকে কিছু বলতে চান বা কোনো একটা জিনিস করতে চান, যদি আপনি সেটি মনের মধ্যে রাখেন, সবসময় সেটি আপনি করে উঠতে পারবেন না। যখন আপনি খাতায় নোট ডাউন করবেন এবং বারবার আপনার অসুবিধাগুলোকে দেখবেন, তখন আপনি সজাগ হয়ে উঠবেন এবং আপনার মনে থাকবে যে আপনাকে এই জিনিসগুলোকে হারাতে হবে। আপনি কখনোই সেইগুলো থেকে পালাতে পারবেন না। আপনার কাছে হাজারটা অসুবিধা থাকতে পারে, কিন্তু হাজারটা অসুবিধায় আপনি নোট ডাউন করুন। তার মধ্যে থেকে বাছুন আপনার সবচেয়ে ডিফিকাল্ট কোন জিনিসগুলো লাগে, সেইগুলোকে আগে হারান। আপনি যখন সেইগুলোকে হারাতে শিখে যাবেন, তখন আপনার কাছে যেসব ছোটোখাটো প্রবলেম সেইগুলোও কিছু মনে হবে না। আপনাকে সব জিনিসগুলো এই কারণে লিখতে হবে যাতে আপনি এটা বুঝতে পারেন আপনাকে কেমন প্রতিকূলতার সাথে লড়াই করতে হবে, আপনাকে কেমনভাবে লড়তে হবে, কী রকম ধরনের প্রিপারেশন আপনাকে নিতে হবে সেই জিনিসগুলোর সাথে লড়াই করার জন্য। আপনাকে মনে রাখতে হবে এই পৃথিবীতে এই মুহূর্তে সবাই অসুবিধার মধ্যে আছে, শুধুমাত্র আপনি একা নন। বিভিন্ন জনের অসুবিধা বিভিন্ন রকম, কারণ লেখক যে ধরনের অসুবিধা ফেস করেছিলেন সেই রকম জায়গা থেকে কোনো মানুষ এত উঁচুতে উঠতে পারে, সেটা কিন্তু এক বিস্ময়কর ব্যাপার। কিন্তু লেখক বলেছেন আমাদের সবার সাথেই এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে এবং সেইগুলো থেকে আমরা অনায়াসে বেরিয়েও আসতে পারি। কিন্তু তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটি হলো আমাদের সব অসুবিধাগুলোকে, আমাদের সব ডিফিকাল্টিগুলোকে রাইট ডাউন করতে হবে, লিখতে হবে কোনো একটি জায়গাতে এবং বারবার সেটিকে দেখে কাজ করতে হবে এবং এটি মনে করতে হবে যে এই সব প্রবলেমগুলো আমার কাছে কিছুই নয়, আমি এইগুলোকে নিশ্চিন্তে হারিয়ে দিতে পারবো। দ্বিতীয় হলো দ্য 40% রুল। গগিন্স তার চূড়ান্ত লক্ষ্য অর্জন করেছিলেন এবং একজন নেভি সিল হয়েছিলেন, কিন্তু শীঘ্রই তিনি নিজেকে সেই চ্যালেঞ্জের জন্য প্রশিক্ষণ করে এবং হেলইউক তাকে একবার দিয়েছিলেন। তিনি সেই কীভাবে সে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, গগিন্স চরম দূর দূরত্বের দৌড়ের মাধ্যমে যে উত্তরটি খুঁজছিলেন তা তিনি খুঁজে পেয়েছিলেন। গগিন্স তিনি বলেন তিনি ঘুম থেকে সকালে উঠেই দৌড়তে শুরু করেন এবং 100 মাইল পর্যন্ত দৌড়তে থাকেন। যদি আপনি আগামীকাল ঘুম থেকে উঠে 100 মাইল দৌড়ানোর সিদ্ধান্ত নেন, আপনি কি মনে করেন আপনি এটি করতে পারবেন? আমরা অবিলম্বে বলবো না, এটা অসম্ভব। কিন্তু গগিন্স দৃঢ় প্রতিজ্ঞ ছিল এবং তিনি জানতেন যে তার মনই তাকে থামাতে পারে। তিনি জানতেন তিনি যদি মনে করেন যে আমি 2 কিলোমিটার হাঁটতে পারবো বা দৌড়তে পারবো, তো আমি সেইটুকুই করতে পারবো। তিনি যদি এটা মনে করেন যে আমি 10 কিলোমিটার হাঁটতে পারবো, আমি কিন্তু সেটাই করতে পারবো। কিন্তু আমাদের মন খুব তাড়াতাড়ি হার মেনে নেয়, খুব তাড়াতাড়ি আমাদেরকে বলে দেয় আমরা অনেক করে নিয়েছি। আমরা যতটা মনে করি যে আমরা অনেক করেছি, জেনে থাকবেন আপনি শুধুমাত্র 100%-এর 40% কাজ করেছেন। যখন আপনি সেই মতো রেজাল্ট পাচ্ছেন না, যেরকম কাজ করছেন এবং আপনার মনে হচ্ছে আপনি যথেষ্ট পরিমাণে কাজ করছেন, তাহলে মনে রাখবেন আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ করছেন না। আপনি আপনার যতটা ক্ষমতা তার 40% কাজই করছেন। গগিন্স তার পরিবারের জন্য, অর্থসংঘের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন পায়ের দৌড়, যেটি হলো ব্যাড ওয়াটার 135, সেইটি কিন্তু তিনি করেছিলেন। এবং অবশ্যই আপনি কেবল ব্যাড ওয়াটার 135-এ প্রবেশ করতে পারবেন না, আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। তাই তিনি সান ডিয়েগোতে একদিন দৌড়ানোর জন্য বের হলেন। শহরের কেন্দ্রস্থলে 100 মাইল দৌড়েছিলেন। তিনি এর আগে কখনও ম্যারাথনে 26 মাইলের বেশি দৌড়েননি এবং তার 70 মাইলের চিহ্নে গগিন্সকে ভালো দেখাচ্ছিল না। এই মুহূর্তে তিনি নিছক ক্লান্তি অনুভব করছিলেন, কিন্তু তার দৃঢ় রাস্তা ছিল, কিন্তু তিনি দৃঢ়ভাবে ভেবেই নিয়েছিলেন তিনি ওই ব্যাড ওয়াটারে দৌড় লাগাবেন, তিনি সেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবেনই। গগিন্স এটি ব্যাখ্যা করেছেন যে আপনি সেই অনুভূতির কল্পনা করুন যেখানে আপনি নিজে মনে করবেন যে সত্যিই আপনি কিন্তু 100% নিজে দেননি, আপনি তার 40% শুধুমাত্র দিয়েছেন, এখনও 60% বাকি আছে। তিনি এটিকেই 40% রুল বলেছেন। এই নিয়ম অনুসারে আমরা আমাদের শক্তি শুধুমাত্র 40%ই কিন্তু ব্যবহার করি, তারপরেই হাল ছেড়ে দিই। উদাহরণস্বরূপ, আপনার কাছে একটি গাড়ি আছে এবং সেটি টপ স্পিড
200, কিন্তু আপনি 90 চালানোর পরই বুঝতে পারবেন, মনে করবেন যে এই গাড়িটি যথেষ্ট স্পিডে চলছে এবং এটি হয়তো এই টপ স্পিড, কিন্তু আপনার মনে রাখা দরকার সেই গাড়িটির ক্ষেত্রে অনেকটা বেশি এখনও পর্যন্ত বাকি আছে স্পিড তোলা। কিন্তু আপনি একটা স্পিডে উঠিয়ে এবং সেটি আপনার মনে হচ্ছে যে দ্রুত, তাই মনে করছেন যে এটি এর সম্পূর্ণ বা সর্বোচ্চ স্পিডে চলে আসছে, এটি একদমই ঠিক নয়। ঠিক সেইভাবেই আমাদের সকলের মধ্যে কাজ করার ক্ষমতা অনেক বেশি থাকে, কিন্তু আমাদের মন এতটাই আমাদেরকে ভুল বুঝিয়ে দেয় যে আমরা মনে করি আমরা আমাদের 100% ট্রাই করেছি। একবার আপনি মনে করুন যে আপনি যা পেয়েছেন তা দিয়ে গেছেন এবং চালিয়ে যাচ্ছেন। আপনি যখন একটি বিন্দুকে অতিক্রম করেন তখন আপনি বড় সীমাবদ্ধতা ভেঙে দেন এবং আরও আগের দিকে যাওয়া শুরু করেন। গগিন্স মাত্র 19 ঘন্টার মধ্যে তার রেস সম্পূর্ণ করেছিলেন এবং এমনকি তিনি সত্যি শেষ করেছেন তা নিশ্চিত করতে তিনি একটি অতিরিক্ত মাইল দৌড়েছিলেন। এটি তাকে 2006 ব্যাড ওয়াটার 135 আল্ট্রা ম্যারাথন যোগ করার জন্য বা সেখানে যাওয়ার জন্য যোগ্য করে তোলে। তিনি এইবার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির মধ্যে দিয়েও দৌড়েছিলেন। তিনি এই সমস্ত জিনিসগুলো করে এতটা পপুলার হয়ে গেছিলেন এবং তার কথা সবাই জেনে গিয়েছিল। তার থেকেও আরও খারাপ যে প্রতিযোগিতাটি জুলাই মাসে হয়েছিল এবং সেটি ডেথ ভ্যালিতে, যেটি সর্বোচ্চ উষ্ণ হয়। এই সময় গগিন্স তার চরম পরিস্থিতিতে দৌড়নের মাধ্যমে প্রশিক্ষিত হয়েছিলেন, যা তিনি রেসের দিন অনুভব করেন। তিনি শেষ পর্যন্ত লড়ে গেছেন। গগিন্স মাত্র 30 ঘন্টার মধ্যে ব্যাড ওয়াটার 135 সম্পূর্ণ করেন এবং 5ম স্থানে শেষ করেন। 40% নিয়মের কারণে তিনি তার সীমা ঠেলে এবং অবিশ্বাস্য কিছু অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তিনি জানতেন যে এইগুলি তাকে অ্যাচিভ করতেই হবে। তিনি নিজের সমস্ত সীমা অতিক্রম করে দিয়েছিলেন। তাই আমাদেরও সমস্ত সীমাকে আমাদের অতিক্রম করে কাজ করতে হবে। আমরা যেটি মনে করছি অতিরিক্ত করছি, সেটি কিন্তু আদৌ অতিরিক্ত নয়, সেটি আমাদেরই মনের ভুল। তাই আমাদের এই ট্র্যাপ থেকে বেরিয়ে কাজ করতে হবে। যে মুহূর্তে আপনি মনে করবেন আপনি অতিরিক্ত কাজ করছেন, সেই মুহূর্তেই আপনি এটা ভেবে দেখুন সত্যি কি এটা আপনার 100%? অবশ্যই নয়। তাই আপনার 100% না হোক, আপনি চেষ্টা করুন আপনার 40% থেকে এগিয়ে গিয়ে সেটাকে 60% করার। আপনি যদি রাত্রেবেলায় কাজ করেন এবং রাত 10টা-11টা পর্যন্ত কাজ করেন এবং আপনি মনে করেন যে আপনি সর্বোচ্চ আপনার দিয়ে দিয়েছেন, তাহলে আপনি ভুল। আপনি চেষ্টা করুন সেই 11টাকে 12টা 1টাতে কনভার্ট করার। আপনি আরও বেশিক্ষণ ধরে কাজ করুন। আপনি আপনার নিজের লক্ষ্যের জন্য ফোকাস থাকুন। দেখুন সময় কখন বদলে যাবে, সময় কখন পেরিয়ে যাবে আপনি ধরতেও পারবেন না। পরের পয়েন্ট হলো ওন দ্য ট্রুথ অফ শর্টকামিংস। আপনার ত্রুটিগুলির সত্যের মালিক হন। লেখক বলেন তিনি কিভাবে তার ত্রুটিগুলিকে ধরতে পেরেছিলেন। তিনি সবসময়তেই প্রচুর নেগেটিভ থাকতেন এবং তিনি বুঝেছিলেন যে এটি তার আসল অসফলতার কারণ এবং তিনি তাই সেখান থেকে বেরিয়ে আসার জন্য তার ত্রুটিগুলিকে শনাক্ত করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে তার সত্যিই ভুল হচ্ছে এবং সেই ভুলগুলোকে শনাক্ত করে পর তিনি তার নিজের কাজের দিকে এগিয়ে নিয়েছেন এবং তিনি তার কাজগুলিকে শনাক্ত করে যেগুলি ভুল করছিলেন, যে ত্রুটিগুলি তিনি করছিলেন সেগুলো শনাক্ত করে তার উপর কাজ করা শুরু করেছিলেন। তিনি তার সমস্ত ত্রুটিগুলোকে একটি লিস্টের মাধ্যমে বানিয়ে নিয়েছিলেন, যাতে তিনি বুঝতে পারেন যে তার ভুলগুলো কোথায় হচ্ছে এবং কিভাবে হচ্ছে। তিনি বলেছেন ভুলের থেকে বা আপনার গাফিলতির থেকে কখনো এড়িয়ে যাবেন না, তাদের সাথে মোকাবেলা করার চেষ্টা করুন। আপনি যখনই সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তখন জানবেন আপনি কিন্তু ভুল করছেন। আপনার কিন্তু এর পরিবর্তে যেটি করা উচিত বা যেটি করা দরকার সেটি হলো আপনার ত্রুটিগুলির সাথে মোকাবিলা করা। যেটি আপনি পারছেন না রাইট ডাউন করুন, যেটি আপনি পারছেন না আপনার মনে হচ্ছে খুবই কঠিন সেইগুলোর সাথে লড়াই করুন। আপনি অবশ্যই সব কিছু করতে সক্ষম। শুধুমাত্র যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে সেগুলোকে মনিটর করতে হবে। আপনাকে দেখতে হবে কোন জিনিসগুলো আপনি সত্যিই করতে পারেন না আর কোনগুলো আপনার মনে হচ্ছে আপনি করতে পারেন না। আমাদের কাছে করতে না পারার 1000টা রিজন থাকে, কিন্তু লেখক বলেছেন আপনার কাছে সেই রিজনও থাকবে যে কেন আপনাকে করতে হবে।
আপনি সেই রিজনগুলোকে খুঁজুন এবং আপনার ত্রুটিগুলোর সাথে মোকাবিলা করুন। সবসময় নিজের ভুলগুলোর মালিক হন। সবসময় নিজে এটা বলতে শিখুন, হ্যাঁ এই ভুলটি আমার দ্বারা হয়েছে, কিন্তু আমি আগের থেকে খেয়াল রাখবো যেন এই ভুলগুলি আমার সাথে আর কখনো না হয়, বা আমি এই ভুলগুলি কখনো না করি। যখন আপনি আপনার ত্রুটিগুলো সম্পর্কে অবগত হয়ে যান এবং আপনি বুঝতে পারেন যেখানে আপনারই গাফিলতি ছিল, তখন আপনি সেইগুলোর উপর কাজ করা শুরু করবেন এবং তখন আপনি বুঝতে পারবেন যে আপনি চাইলেই কিন্তু সব কিছু করতে পারবেন এবং আপনার হাতেই সব কিছুই আছে। তাই হেরে যাবেন না। বারবার নিজের ত্রুটিগুলোকে নিজের ফেলিওর হিসাবে গণ্য করবেন না। ফেলিওর এবং ত্রুটি দুটো আলাদা জিনিস। আপনি ভুল করতেই পারেন, কিন্তু সেই ভুলগুলো থেকে শিক্ষা নিন এবং আগের দিকে এগিয়ে যান। পরের পয়েন্ট, ডু অল দ্য থিংস দ্যাট মেক ইউ আনকমফোর্টেবল। এমন সমস্ত কাজ করুন যা আপনাকে অস্বস্তিকর করে তোলে। লেখক তার চিকিৎসার কারণে সামরিক প্রশিক্ষণ থেকে সরে আসার কথা বলেছিলেন। তিনি একটি রোগে আক্রান্ত হওয়ায় তার প্রশিক্ষণে বাধাপ্রাপ্ত হয়েছিল এবং তিনি বারবার বাধার মুখোমুখি হয়েছিলেন। তাকে পদত্যাগ করতে হয়েছিল। লেখক বলেন, প্যারাস্কুল স্কুল থেকে বাদ পড়ার পর তিনি বিষণ্ণ হয়ে পড়েন। পরে তিনি নেভি সিল হওয়ার বিজ্ঞাপন দেখে এবং এটি বুঝতে পারে কষ্টের মাধ্যমেও উত্তর পাওয়া যায়। লেখক ব্যাখ্যা করেন যে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনাকে প্রতিদিন অস্বস্তিকর করে তোলে, এমন কিছু যা আপনাকে করতে চান না আপনি, বা আপনি করতে চান কিন্তু বাধাপ্রাপ্তের কারণে করতে পারেন না, সেগুলো আপনাকে করা অবশ্য দরকার। এমনকি যদি এটা আপনার বিছানা থেকে ওঠার ব্যাপার হয়, আপনার জামা কাপড় ইস্ত্রি করার ব্যাপার হয়, সবগুলোই আপনাকে করতে হবে। ছোট ছোট করে শুরু করুন, ধীরে ধীরে করে সময়ের সাথে জিনিসগুলোকে তৈরি করুন। এভাবেই আপনি আপনার মনকে নিজের বশে করতে পারবেন এবং আপনি নিজের এক বুলেট প্রুফ মানসিকতা তৈরি করতে পারবেন। আপনি যখন কমফোর্টেবল থাকেন, সব কাজ আপনার কাছে কঠিন হয়ে যায়। ছোট থেকে ছোট অবস্টাকেল পেলেও আপনার সেটিকে বিশাল বড় মনে হবে। অর্থাৎ ট্রেন যখন খুব স্লো চলে, সেই মুহূর্তে একটা ছোট পাথরও কিন্তু সেই ট্রেনটিকে ফেলে দিতে পারে কিংবা উল্টে দিতে পারে। কিন্তু যখন সেই ট্রেনটি ক্রমাগত জোরালো গতিতে থাকবে এবং ছোটোখাটো এরকম পাথর তার রাস্তাতে আসবে, সে অবশ্যই সেগুলোকে টুকরো করে এগিয়ে যাবে। তাই আমাদের কমফোর্ট জোন হচ্ছে আমাদের স্লো করে রাখে। তাই আমরা যে কোনো রকমের আঘাত পেলে, যে কোনো রকমের প্রতিকূলতাতে পড়লে খুব তাড়াতাড়ি হার মেনে নিই এবং আমরা মনে করি যে আমরা এর বেশি কিছু করতেই পারবো না, কারণ আমরা আনকমফোর্টেবল হতেই পারি না। আমরা এটাই মনে করি এটিতে খারাপ হবে, এটিতে লোকে কিছু বলবে, এটি আমার দ্বারা নয়, যদি আমি ফেল করি, যদি এটাতে কষ্ট করতে হয়, যদি এটাতে অনেক ঘাম ঝরে, যদি এটার জন্য কোথাও যেতে হয়, এইরকম সব বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আমরা করতে থাকি এবং অস্বস্তিকর পরিবেশ না থাকলে আপনি ঘুমিয়েই পড়বেন। ধরুন আপনাকে খুব জোরে কাজ করতে হবে, আপনাকে খুব জোরালোভাবে দৌড়তে হবে এবং আপনার সেক্ষেত্রে আরামও প্রয়োজন, আপনি ঘামতেও চান না। সেটা কি সত্যিই পসিবল? আপনি কি মনে করেন? নিশ্চয়ই এটি পসিবল নয়। ঠিক সেই রকমই আমরা একটি ট্র্যাপের মধ্যে আটকে আছি, যেখানে আমরা মনে করি আমরা সব কিছু খুব সহজেই পেয়ে যাব বাড়িতে বসে বসে এবং কোনো কষ্টই করার প্রয়োজন নেই। তাই এটি আপনার একদমই ভুল ধারণা। এটির জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি যদি আগের দিকে এগিয়ে যেতে চান এবং ভালো ফল অর্জন করতে চান, তাহলে আপনার মনে রাখা দরকার আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে যেতে হবে। রিতেশ আগরওয়ালের কথা আমি বারবার বলি, কারণ তিনি এমন ব্যক্তি যিনি একজন অনুপ্রেরণা। তিনি নিজে বলেছেন তিনি তার বাড়ি থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন যখন তিনি এন্টারপ্রেনিউর ছিলেন এবং তিনি যখন নিজের স্বপ্নকে বিল্ড করছিলেন, নিজে যখন স্বপ্ন দেখছিলেন যে তিনি এক বড় উচ্চতাতে উঠবেন এবং একটা বড় কিছু অ্যাচিভ করবেন, সেই সময়তে তিনি তার বাড়িতে আসা পছন্দই করতেন না, কারণ তিনি জানেন সেই বাড়ি হলো তার জন্য কমফোর্ট জোন এবং যদি তিনি বাড়ি এসেছেন তাহলে কিন্তু সেই সব জিনিসগুলো তিনি করতে পারবেন না যেগুলো তিনি করার পরিকল্পনা রেখেছিলেন। তাই তিনি বাড়ির দূরের থেকে তার কাজগুলোকে করতেন। লেখকও সেই একই কথাই বলেছেন যে আপনার কমফোর্ট জোন থেকে আপনি বেরিয়ে আসুন
যে জিনিসগুলো আপনাকে কমফোর্টেবল করে তোলে সেই জিনিসগুলো থেকে দূরত্ব রাখুন। আপনার যদি মনে হয় আপনি বাড়ির ভেতর কমফোর্টেবল ফিল করছেন, তাহলে সেখান থেকে বাইরে বেরিয়ে যান, সেখান থেকে অন্য কোথাও যান, গিয়ে কাজ করুন। আপনার এটা নয় যে আপনাকে বাড়িতে থেকেই কাজ করতে হবে, আপনি অন্য রাস্তা খুঁজে বের করুন এবং নিজেকে আনকমফোর্টেবল তৈরি করুন, অস্বস্তিকর করে তুলুন। এখন বর্তমানে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে আমি যেখানে আছি, এবং আমি বন্ধুরা সত্যি প্রচণ্ড পরিমাণে ঘামছি, এবং আমি ফ্যান অফ করে এই রেকর্ডিংটি করছি ভর্তি দুপুরবেলায়। এখন বাজে ঘড়িতে 3টে। আমি এই সময়তে রেকর্ডিং করছি আর ক্রমাগত ঘামছি। আমি যদি এই মুহূর্তে ভাবতাম যে আমার কাছে এই ঘেমে যাওয়াটা গুরুত্বপূর্ণ এবং আমাকে কমফোর্টেবল থাকতে হবে এবং আমাকে ফ্যানের নিচে বসে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমি রেকর্ডিং করতেই পারতাম না, তাহলে এই রেকর্ডিংটা এরকম শোনাতই না, তাই না? তাই আমাকে ফ্যান অফ করে করতে হচ্ছে। তাই অস্বস্তিকর পরিস্থিতি আমাদেরকে ট্যাকল করতেই হবে, আমাদেরকে সেই সব জায়গাতে থাকতেই হবে এবং অস্বস্তিকর পরিবেশে আমাদেরকে মানিয়ে নিতে হবে। আনকমফোর্টেবল যত আপনি থাকবেন, বর্তমানে এটি আপনার জন্য আনকমফোর্টেবল হলেও বিশ্বাস করুন পরবর্তীকালে আপনি অনেক কমফোর্টের দেখা পাবেন। কারণ কি, আপনি এই মুহূর্তে এতটা পরিশ্রম করছেন, আপনি এই মুহূর্তে হাঁটতে রাজি নন, আপনি লড়াই করছেন নিজের সমস্যার সাথে, আপনি লড়াই করছেন নিজের ভাগ্যের সাথে, আপনি চেষ্টা করে চলেছেন সমানে নিজের ভাগ্যকে বদলানোর। তাই আপনাকে হারানোর মতো কেউ নেই, শুধুমাত্র আপনার কমফোর্ট জোন থেকে আপনি বেরিয়ে আসুন। তাহলেই আপনি এমন কিছু নেই যে করতে পারবেন না, আপনি সব করতে পারবেন। শুধুমাত্র বিশ্বাস করুন এবং আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। পরের পয়েন্ট, চুজ এনি কম্পিটিটিভ সিচুয়েশন, পিক ইউর অপোনেন্ট অ্যান্ড বিট দেম উইথ এক্সেলেন্স। যে কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতি বেছে নিন, আপনার প্রতিপক্ষকে বেছে নিন এবং তাদের সাথে শ্রেষ্ঠতার সাথে লড়াই করুন এবং তাদেরকে পরাজিত করুন। লেখক বলেছেন কীভাবে জীবনের সব কিছু একটি মনের খেলার মতো হতে পারে সেটা আপনাকে ভাবতে হবে। তিনি নিজেও এরকম করেছিলেন। তার জীবনে প্রচণ্ড রকমের সমস্যা ছিল, তার বাড়ির সমস্যা, তার শরীরের ওয়েটের নিয়ে সমস্যা, তাকে দেখতে নিয়ে সমস্যা এবং তার মনোবল খুবই দুর্বল, এই সমস্যা। তিনি এই সব সমস্যাগুলোকে চিহ্নিত করেছিলেন এবং এদেরকেই ভেবেছিলেন যে এরাই তার কম্পিউটার। ঠিক আমাদের মতোই, আমাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের কম্পিউটার কিন্তু আমরাই। মনের খেলা কি? মনের খেলা হলো যে আপনি সর্বদা আপনার মধ্যে আরও কিছু খুঁজে পেতে পারেন এবং মানসিক সীমানাকে সরিয়ে নিয়ে যেতে পারেন, সমস্ত ব্যথা অবশেষে শেষ করতে পারেন। আপনি যখন এটি বুঝতে পারেন যে আপনাকে আঘাত করতে কেউ সক্ষম হবে না, আপনাকে কেউ হারাতে পারবে না, আপনাকে কেউ বিট করতে পারবেন না, তখন আপনি শ্রেষ্ঠতার সাথে লড়াই করতে পারবেন। আপনি নিজে প্রতিপক্ষকে হারাতে পারবেন, আপনি প্রতিপক্ষকে শ্রেষ্ঠতার সাথে পরাজয় করতে পারবেন। যেগুলো আপনার অসম্ভব বলে মনে হতো সেইগুলোকে আপনি সম্ভব করতে পারবেন। লেখক বলেছেন আপনার অপোনেন্টের সাথে এমনভাবে লড়াই করুন যাতে আপনার মনে হয় আপনি হেরে যাবেন, কিন্তু আপনি হার মানবেন না, আপনি লড়াই চালিয়ে যাবেন। যখন আপনি এটা ডিসিশন নিয়ে নেবেন যে আপনি লড়বেন, তাহলে আপনাকে হারানোর মনে রাখবেন কেউ নেই। আপনি শুধুমাত্র নিজেই এমন ব্যক্তি যে নিজেকে হারাতে পারেন কিংবা আপনি নিজেকে জিতিয়েও দিতে পারেন। শুধুমাত্র এটা প্রশ্ন হচ্ছে যে আপনি কোনটি করতে চান, আপনি যে উদ্দেশ্য নিয়ে কাজ করছেন সেই উদ্দেশ্যটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনাকে আপনার শেষ সম্বল কি এটাও মনে রাখতে হবে। আপনাকে মনে রাখতে হবে আপনি এমন সিচুয়েশানে আছেন যেখান থেকে ঘুরে যাওয়ার কোনো রাস্তাই নেই, তাই আপনাকে লড়াই করতে হবে। আমরা অধিকাংশ সময় কোনো একটি রাস্তাতে চলার সময় এত পরিমাণে বাধাপ্রাপ্ত হয় কিংবা আমাদের মনোবল এত পরিমাণে উইক থাকে যে আমরা ভাবি আমাদের দ্বারা কিছু হবে না এবং আমরা হেরে যাব, আমরা কাজ করতে পারবো না এবং আমরা আমাদের সেই সমস্ত নেগেটিভ জিনিসগুলোকে প্রশ্রয় দিয়ে বসি। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে আমাদের আসলেই কম্পিউটার কারা। আমাদের আসলেই কম্পিউটার হচ্ছে আমাদের মন। আমাদের মন যখন এটা মনে করবে যে আমি করতে পারবো না, আমি কিছুই জানি না, তখন আমাদেরকে সাহস যোগাতে হবে মনকে, এটাই বোঝাতে হবে যে আমি সব কিছু করতে পারি এবং সেই কাজে লেগে পড়তে হবে। যতই কঠিন হয়ে থাকুক না কেন কাজগুলো,
আপনার মনে রাখা দরকার আপনাকে কিন্তু সেই কাজ করতেই হবে। পরের পয়েন্ট, ভিজুয়ালাইজ অ্যান্ড ইনক্লুড চ্যালেঞ্জেস। ওয়াই ইউ আর ডুইং ইট, হোয়াটস দ্য ফিউল। ভিজুয়ালাইজ করুন এবং চ্যালেঞ্জগুলোকে স্বাগত জানান। আপনি কেন এটি করছেন এবং এটির জন্য আপনাকে কী তাড়না দিচ্ছে বা তাড়া করছে। লেখক বলেন যে এত কঠিন রকমের নেভি সিল প্রশিক্ষণ যা সবাই করে আসতে পারে না বা একবারও অতিক্রম করতে পারে না, তিনি সেটি বারবার করেছিলেন। তিনি বারবার সেই ট্রেনিং নিয়েছিলেন এবং তিনি বিভিন্ন রকমের চ্যালেঞ্জের সাথে লড়াই করেছিলেন। তিনি ব্যাড ওয়াটারের মতো একটি হার্ড রেসেও যুক্ত হয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন তার টাকা দরকার ছিল। তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য তাকে দৌড় করিয়ে নিয়েছে। তার সেই উদ্দেশ্য তাকে কমফর্ট জোনের থেকে বাইরে বের করে নিয়েছে। তিনি ভিজুয়ালাইজেশনের একটি বিকল্প দৃষ্টিভঙ্গিও উল্লেখ করেছেন। তিনি বলেন, কল্পনা করার সময় তিনি শুধু পুরস্কার বা চূড়ান্ত সাফল্য সম্পর্কে পরিকল্পনা করেন না। যে কঠিন চ্যালেঞ্জগুলোর সাথে মুখোমুখি হবেন, আপনি এটি কেন করছেন সেইগুলো আপনাকে জানতে হবে এবং আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে সমস্ত প্রতিকূলতা আপনি কিন্তু পের করে দিয়েছেন এবং আপনার মধ্যে সব রকমের ক্ষমতা আছে সেই জিনিসগুলোকে জয় করার, যেগুলো থেকে আপনি ভয় পাচ্ছেন। আপনার যন্ত্রণাকে ক্রমশ কমিয়ে দেবে আপনার ভিজুয়ালাইজেশন। আপনি যখন মনে করেন আমি এটি করতে পারছি বা আমি এটি করতে পারবো, তখন আপনি অনেকখানি স্ট্রং হয়ে যান। আপনি অনেকখানি নিজেকে বদলানো অবস্থায় দেখতে পান। আপনি নিজে বুঝতে পারেন যে আপনি স্ট্রং হচ্ছেন। এই ভিজুয়ালাইজেশনের পদ্ধতি বিভিন্ন মানুষ, বিভিন্ন লেখক বর্ণনা করেছেন। তারা প্রায় সকলেই বলেছেন যে আপনার এই পদ্ধতি অবলম্বন করা অবশ্যই দরকার। ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে যেটি হয় সেটি আপনার মনকে এবং আপনার মাইন্ডকে শক্তি দেয় এবং আপনার নিউরনগুলোকে অ্যাক্টিভেট করে দেয় এক্সট্রা কাজ করার জন্য। আপনি যখন জানতে পারেন যে আপনি এটি করতে পারবেন এবং আপনি এটি হয়তো পেয়ে গেছেন, এরকম ধরনের ফিলিংস তৈরি করেন, তখন আপনার মনও এটি বিশ্বাস করতে বাধ্য হয়ে যায় যে আপনি এটি করতে পারবেন। তাই ভিজুয়ালাইজেশন করুন এবং ভিজুয়ালাইজ করুন আপনি যেটি পেতে চান এবং সেটি আপনি অলরেডি পেয়ে গেছেন সেই রকমই চিন্তাভাবনা করুন। যখন আপনি এরকম চিন্তাভাবনা করবেন তখন আপনি দেখবেন আপনি রেজাল্ট অনেক গুণে ভালো পাচ্ছেন এবং এটি আপনাকে সাহায্য করবে আপনার লক্ষ্য অর্জন করার জন্য। পরের পয়েন্ট, বিল্ড ইউর কুকিজ অফ জার, অ্যাকমপ্লিশ অ্যান্ড ইউজ ফর মোটিভেশন। আপনার কৃতিত্বের কুকি জার তৈরি করুন এবং অনুপ্রেরণার জন্য এটি ব্যবহার করুন। লেখক বলেছেন যে কী ধরনের দৌড় শেষ করার জন্য তার কেমন পুরস্কার হবে সেটা আগে জেনে নিন। আপনি কি পুরস্কার পাবেন, সেই পুরস্কারও কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে আপনার আগের দিকের জীবনে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। লেখক বলেছেন যে বেদনা মনে করিয়ে দেয় যে তিনি এটি করেছিলেন এবং তিনি নিজেকে প্রমাণ করেছিলেন যে তার মনটা কতটা শক্তিশালী এবং নির্মল হয়ে উঠেছিল। আমাদের জীবনে সবচেয়ে বেদনাদায়ক সময়ে আমরা সৌন্দর্য যদি খুঁজতে পারি তাহলে আমরা জিতে যাব। লেখক বলেছেন আপনাকে মোটিভেশন খোঁজার দরকার নেই। আপনি যদি নিজের থেকে মোটিভেশন তৈরি করতে পারেন এবং আপনার পরিস্থিতি যদি আপনাকে সেটি করতে সামর্থ্য করে এবং আপনি যদি খুঁজে পান, তাহলে আপনার এর থেকে বড় মোটিভেশন কিছুই নেই। আপনার মোটিভেশন নিজের ভেতর থেকে আসা দরকার নাকি বাইরের থেকে। আপনাকে একটি জিনিস খুঁজে বার করতে হবে যে আপনি আদতেই কেন এত পরিশ্রম করছেন। আপনাকে এটা বুঝতে হবে যে আপনার আসল মোটিভেশন কী, আপনি কেন এত পরিশ্রম করবেন, কেন এই সকল জিনিসগুলো করছেন। তাই আপনাকে সেই মুহূর্তে একটি আসল উদ্দেশ্য খুঁজে বের করতে হবে। যখন আপনি এটি তৈরি করেন আপনার উদ্দেশ্যকে, তখন আপনি মোটিভেশনও খুঁজে পান এবং যখন আপনার মোটিভেশন আপনার ভেতর থেকে আসে তখন আপনি সমস্ত কিছু করতে পারেন। আপনার জানা দরকার আপনি এতটা উইক নন যতটা আপনি মনে করেন। আপনি ক্রমাগত একটু কাজ করার পরই ভেবে নেন আপনি সমস্ত কিছু করে নিয়েছেন। আপনার উদ্দেশ্য যখন অতিরিক্ত হয় না কিংবা আপনি আপনার উদ্দেশ্যকে সঠিকভাবে চয়ন করেন না, তখনই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয় আপনার সাথে। তাই নিজেকে দৃঢ় করুন এবং এমন একটি সম্পর্ক তৈরি করুন আপনার নিজের উদ্দেশ্যের সাথে যে আপনি কোনোদিনই তাকে ছাড়বেন না
আপনার উদ্দেশ্যের জায়গাটিকে সম্পূর্ণভাবে নিজের করে নিন। আপনাকে বারবার মনে করিয়ে দেওয়া দরকার নিজের মনকে যে আপনি কী উদ্দেশ্য নিয়ে কাজে নেমেছিলেন এবং কী জিনিস আছে যা আপনাকে বুঝতে হবে এবং করা থেকে বিরত থাকতে হবে। আপনাকে এটি বুঝতে হবে যে আপনার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি আপনার কাজটি করে দেবে না, আপনাকে নিজেকেই সব কিছু করতে হবে। তাই এটার থেকে পালানোর কোনোই রাস্তা নেই। এর থেকে আপনি এর সাথে লড়াই করা শুরু করুন এবং আপনি ঠিকই শেষ মুহূর্তে জিতে যাবেন। কিন্তু এটি খুব দ্রুততার সাথে সম্ভব নয়। আমাদের জীবনে কোনো কিছুই অসম্ভব নয়, আমরা চাইলেই সব কিছুই করতে পারি, কিন্তু তার জন্য আমাদের যথেষ্ট মোটিভেশনের দরকার পড়ে এবং ল্যাক অফ মোটিভেশন আমাদেরকে সেই কাজ করা থেকে দূরত্বে টেনে দেয়। যদি আমরা আমাদের মোটিভেশনকে ঠিকমতো বুঝতে পারি যে আমরা কী উদ্দেশ্য নিয়ে কাজ করছি, কী মোটিভেশন আছে আমাদের এবং কী এমন জিনিস যা আমাকে কাজ করার জন্য বাধ্য করছে এবং আমাকে সাফল্য এনে দিতে পারে, সেই জিনিসগুলো নিয়ে চিন্তাভাবনা করা শুরু করুন। নেগেটিভ জিনিসগুলোর থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। আপনার জীবনে সবসময় পজিটিভ চিন্তাভাবনা করার চেষ্টা করুন। পরিস্থিতি আপনার যতই উল্টো দিকে যাক, আপনাকে ঠিক নিজের দিক থেকে রেডি থাকতে হবে। আপনাকে এটাই ভাবতে হবে আপনি চাইলেই সব করতে পারেন এবং আপনি এমন ব্যক্তি যে সব কিছু করতে পারবেন। তাই নিজেকে হারতে দেবেন না, নিজেকে মনে করান বারবার যে আপনি সেই ব্যক্তি যে কাজ করতে পারবেন। আপনার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তির প্রয়োজন নেই এবং আপনার উদ্দেশ্যই এমন এক জিনিস যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই উদ্দেশ্যের ওপর ফোকাস করুন, নাকি প্রবলেমের ওপর। নিজের এগিয়ে যাওয়ার ভিত্তিকে খুঁজে বের করুন এবং সেটিকেই নিজের মোটিভেশন হিসেবে কাজে লাগান। পরের পয়েন্ট, শিডিউল ইয়োর লাইফ টু মেক দ্য মোস্ট আউট অফ ইয়োর লাইফ। আপনার জীবন থেকে সর্বাধিক লাভ করার জন্য আপনার জীবন নির্ধারণ করুন। বেশিরভাগ লোকেরাই নেভি সিলের মতো বিশেষ অপারেশন অফিসারদের একটি ভুল চিত্র রয়েছে। লেখক উল্লেখ করেছেন যে তারা বেশিরভাগ লোকেরা অনুমান করার চেয়ে বেশি স্বাভাবিক। নেভি সিল প্রশিক্ষণের পরে তাদের মধ্যে বেশিরভাগই নিজেদের সীমাবদ্ধতায় পরীক্ষা দিতে চাননি। লেখক একটি গল্প বলেছিলেন যে তিনি কিভাবে মাইকেল জর্ডানের সাথে তার প্রাইম সময়ে দেখা করেছিলেন এবং এটি তার জন্য বিশাল উদ্ঘাটন ছিল যখন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি অন্য একজন মানুষ। তিনি এমন ধরনের মানুষ যে কখনো হারতেই শেখেননি, তিনি বারবার এগিয়ে গেছেন। ডেভিড গগিন্স অন্য নর্মাল নেভি সিলদের মতো হতেই চাননি। স্বাচ্ছন্দ্যে স্থির হওয়া তিনি যা খুঁজেছিলেন তা নয়, তিনি চাইছিলেন নিজেকে আরও টাফ পরীক্ষার মধ্যে রাখতে। তিনি দেখতে চেয়েছিলেন তিনি কতটা ক্যাপাবল, তিনি কি করতে পারেন। আর তিনি নিজেকে বারবার চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি যা করছিলেন তার থেকে আরও বেশি কিছু করবেন এবং নিজেকে তিনি বারবার চ্যালেঞ্জের মুখোমুখি রেখেছেন। এটা নয় যে তিনি হারছিলেন না, তিনি বারবার হেরেছেন, কিন্তু তবুও গগিন্স নিজে হেরে গেছি বলে মনেই করেননি। নিজে বারবার প্রতিজ্ঞা নিয়েছিলেন যে আমি আবার ঘুরে দাঁড়াবো এবং সেই মুহূর্তে তিনি সেই জায়গা থেকে ঘুরেও দাঁড়িয়েছিলেন। তিনি বলেছেন আপনার লাইফকে শিডিউল করা খুব জরুরি। আপনি যদি যথেচ্ছভাবে কাজ করেন এবং যখন তখন যেটা মনে হয় সেটাই আপনি কাজ করতে থাকেন, তাহলে কিন্তু এটি আপনাকে কোনোভাবেই আপনার লক্ষ্যের দিকে ঠেলতে পারবে না। এটি আপনাকে একটি জায়গায় স্টাক করে দেবে, কারণ আপনি জানেনই না আপনার কখন কি করতে হবে। তাই নিজের জন্য একটি শিডিউল তৈরি করুন এবং সেই শিডিউল মতো কাজ করুন। যখন আপনি শিডিউল ফলো না করেন তখনই আপনার জীবনে সমস্যা আসে এবং আপনি আপনার লক্ষ্য থেকে সরিয়ে যান। আপনি যদি শিডিউল গ্রহণ করেছেন এবং এটি দেখতে শিখেছেন যে আপনি কিভাবে এই কাজগুলো করতে পারেন এবং যে কাজগুলো আপনার অসুবিধা লাগছে, যেগুলো আপনার প্রবলেম বলে মনে হচ্ছে, সেগুলো থেকে আপনি উপরের দিকে উঠতে পারেন, তাহলে জেনে রাখুন আপনি সমস্ত কিছু করে উঠতে পারবেন এবার জীবনে। আপনার লক্ষ্য আপনাকে বারবার এগিয়ে যেতে সাহায্য করবে। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য এমন জিনিস যা আপনাকে মাটি থেকে তুলে একদম ওপরে নিয়ে যাবে। তাই নিজেকে শিডিউল রাখুন। যে কোনো সময় যে কোনো কিছু কাজ করা আপনার একবারই উচিত নয়। আপনাকে বুঝতে হবে যে কোন কাজগুলো কোন সময় করা দরকার এবং সেই মতো কাজ করে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন সবার কাছে কিন্তু তার গুরুত্ব আলাদা এবং আপনার কাছে তার গুরুত্ব আলাদা। তাই আপনি যা করছেন তার প্রতি একনিষ্ঠ থাকুন
এবং শিডিউল অনুযায়ী কাজ করুন। আপনি যদি ভেবেছিলেন আজকে ভোর 5টায় উঠবেন তো ভোর 5টায় উঠুন। আপনি যদি ভেবেছিলেন আজ 4 কিলোমিটার দৌড়বেন তো 4 কিলোমিটারই দৌড়ানোর চেষ্টা করুন। নিজেকে হারতে দেবেন না। যখন আপনি নিজের থেকে হেরে যান তখন আপনাকে জেতানোর কেউ থাকবে না। তাই নিজেকে কখনো নিজের থেকে হারতে দেবেন না। নিজে যা নিজেকে কথা দেবেন সেইগুলো সবসময় পূর্ণ করার কথা রাখুন এবং সকল জিনিসগুলোকে একটা শিডিউলে রাখুন। যে সকল মানুষরা শিডিউলে থেকে কাজ করেন তারা কিন্তু যথেষ্ট জিনিসগুলোকে অ্যাচিভও করতে পারেন। পরের পয়েন্ট, সাস্টেন গ্রেটনেস বাই স্টেইং ইন কনস্ট্যান্ট। যদি আপনি মহানতা বজায় করতে চান আপনাকে একাগ্র থাকতে হবে। কনসিস্টেন্সি নিজের জীবনে রাখতেই হবে। আপনি যদি মনে করেছেন আপনি এগিয়ে যাবেন এবং আপনি কোনো কাজ করবেন তাহলে কনসিস্টেন্ট থাকা আপনার অবশ্যই দরকার। যেমন প্রতিটি সিঁড়ির ধাপ আপনার চড়া দরকার। আপনি প্রথমেই এক ধাপের পর পঞ্চম ধাপে পা দিতে পারবেন না, আপনাকে পরপর ধাপে পা দিতেই যেতে হবে। ঠিক সেরকমভাবে প্রতিদিন আপনাকে রেওয়াজ করতে হবে। যদি আপনি গান করেন, লেখক অতিরিক্ত চ্যালেঞ্জের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তিনি বলেছেন তিনি কনসিস্টেন্ট ছিলেন। যে কোনো কাজে আমাদেরও কনসিস্টেন্ট থাকতে হবে। আমাদের কনসিস্টেন্সি এমন জিনিস যা আমাদেরকে যে কোনো কিছু করতে সাহায্য করতে পারে। লেখক বারবারই কথা বলেছেন যে আপনার কনসিস্টেন্ট থাকা খুবই জরুরি। আপনি 2 দিন কোনো কাজ করছেন এবং 4 দিন গ্যাপ রাখছেন, এরকমভাবে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না। আপনি নিজের আবেগকে তাড়ানো করছেন, আপনি শুধুমাত্র নিজের উদ্দেশ্যগুলোকে নিয়ে খেলা করছেন। আপনাকে মনে রাখতে হবে আপনাকে কোনো একটি বড় জিনিস অ্যাচিভ করতে গেলে আপনাকে চিন্তাভাবনাও কিন্তু বড় মতোই করতে হবে। আপনি এটা একদমই ভাবতে পারেন না যে এটির জন্য আপনাকে বেশি মেহনত করতে হবে না বা কিছুদিন কাজ করলেই হয়ে যাবে। এটি একদমই নয়। আপনার এটা জানা একদমই দরকার যে আপনাকে কিন্তু অনেক বেশি মেহনত করতে হতে পারে এবং আপনাকে কনসিস্টেন্ট থাকতেই হবে। এর দ্বিতীয় কোনো রুলই নেই। আপনি যদি কনসিস্টেন্ট ব্রেক করেছেন আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। যে কোনো ট্রেনিংয়ে আপনি যখন কনসিস্টেন্ট থাকেন তখন আপনি একটি ফ্লোতে থাকেন, কিন্তু যখনই আপনি কনসিস্টেন্সি ব্রেক করে দেন তখন সেই ফ্লোতে আপনাকে আসতে আরও সময় লেগে যায়। তাই নিজের ফ্লো ব্রেক করবেন না, কনসিস্টেন্সি ব্রেক করবেন না, কাজ করে যান। পরের পয়েন্ট, রাইট অল ফেলিওর্স অ্যান্ড লার্ন ফ্রম দেম অ্যান্ড গো ইট এগেন। লেখক বলেছেন তিনি বিভিন্ন রকমের ফেলিওরের সাথে সংঘর্ষ করেছিলেন। তার কাছে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছিল, তিনি বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেছিলেন এবং তিনি সব ফেলিওরগুলোকে একটা খাতায় নোট ডাউন করেছিলেন। তিনি দেখেছিলেন যে তিনি আর কি করতে পারেন। তিনি এটাও চেক করেছিলেন তিনি নিজেকে কতটা এক্সটেন্ড করতে পারেন। তিনি শুধুমাত্র নিজের ফেলিওরগুলো জেনে পর বসে থাকেননি, তিনি সেই ফেলিওরগুলো জানার পর দেখেছিলেন যে তিনি সেই ফেলিওরগুলোর থেকে কিভাবে আরও উপরের দিকে উঠতে পারবেন। তিনি সেই জিনিসগুলো থেকে শিক্ষা নিয়েছিলেন। তিনি যতবার ব্যর্থ হয়েছিলেন তিনি ততবার এটা দেখেছিলেন তিনি কেন ব্যর্থ হচ্ছেন এবং তিনি কিভাবে সেই ব্যর্থতার সাথে মোকাবিলা করতে পারবেন এবং অবশেষে তিনি সেই সব ব্যর্থতাগুলোকে পিছনে ফেলে এগিয়েও গিয়েছিলেন এবং তাই আজ আমরা তার সম্পর্কে এত কিছু জানতে পারছি এবং তিনি তার সেই সমস্ত কাজের জন্যই এত খ্যাতি লাভ করেছিলেন। কারণ কি, যে জিনিসগুলো তিনি করেছিলেন সেই জিনিসগুলো আমরা সচরাচর কল্পনাই করতে পারবো না সাধারণ মানুষ। তাই এই সব জিনিসগুলো থেকে আমাদের শেখা অবশ্যই দরকার। তাই লেখক যে জিনিসগুলো করেছেন এবং আমাদের করতে বলেছেন আমাদের অবশ্যই করা দরকার। যদি আমরা চাই আমাদেরকে যেন কেউ হার্ট না করতে পারে, আমাদেরকে যেন কেউ চ্যালেঞ্জেসের মধ্যে রাখতে না পারে এবং আমরা যেন সব চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারি। তাই সব আপনার ফেলিওর্সগুলোকে একটা জায়গায় লিখুন, নোট ডাউন করুন এবং সেই ফেলিওরগুলোর উপরে কাজ করা শুরু করুন। কনক্লিউশন, লেখক এই বইটিতে আমাদের সব রকমের অ্যাডভাইস দিয়েছেন এবং তিনি এই সমস্ত জিনিসগুলোকেও বলেছেন যে জিনিসগুলো তিনি নিজে ব্যবহার করেছিলেন। তিনি তার স্ট্রাগল টাইম সেই সময়তে যেসব জিনিসগুলো করেছিলেন এবং যে কাজগুলো তিনি করেছিলেন এবং সাফল্য পেয়েছিলেন তারপর সেইগুলো আমাদের সাথে শেয়ার করেছিলেন। শুধুমাত্র এটি একটি বই নয়, লেখক আমাদেরকে শুধুমাত্র একটি বই উপহার দেননি, তিনি এর মধ্যে নিজে সমস্ত কিছু ব্যক্ত করেছেন। তিনি বলেছেন তিনি কত রকম সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিলেন, তার জীবনে কত রকমের সমস্যা ছিল, কিন্তু তিনি পরিশ্রম করে গেছেন, নিজের
প্রতিকূলতার সাথে নিজের পরিস্থিতির সাথে লড়াই করেছেন। তিনি কখনোই হার মানেননি। তিনি জানতেন তাকে জিততে হবে, আর দ্বিতীয় কোনো অপশানই নেই তার কাছে, এবং তাই তিনি ক্রমাগত লড়াই করেছিলেন, নিজের জীবনের সাথে নিজের জীবন যুদ্ধে জয়ী হয়েছিলেন, এবং তাই আজ আমরা তার ব্যাপারে এত সব জানতে পারছি। এবং আমি এটাই বলবো, এই বইটি আমাদের সকলের জন্য খুবই একটি উল্লেখযোগ্য বই, যেখান থেকে আমরা এটা শিখতে পারি আমাদের কখনোই হার মানা উচিত নয়। আমাদের পরিস্থিতি বিভিন্ন রকমের হতে পারে, যেমনই পরিস্থিতি হোক না কেন আমাদেরকে লড়াই করতে হবে। আমাদেরকে লড়াই করতে হবে আমাদের সমস্ত কিছু প্রতিকূলতার বিরুদ্ধে। আমাদেরকে এগিয়ে যেতে হবে লেখকের মতো। লেখক যেরকম ধরনের সাহসী কাজ করেছেন তা আমরা যদি নাও করতে পারি, কিন্তু তার যদি কিছু পার্সেন্টও হওয়ার চেষ্টা করি তাহলেও অনেক। তাই এই বইটি অবশ্যই আমাদের জীবনে ফলো করা দরকার। তাহলে বন্ধুরা, যদি আপনাদের এই অডিও বুকটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন যে কেমন লাগলো, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।